পরশুরামকে বিজেপির বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করতে সাহায্য করলো লাট্টু ও পিকু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে নন্দা পরশুরামকে ট্রিট করতে থাকে আর বলতে থাকে, আপনি আপনি সময় আছে, এখান থেকে কোথাও যাবেন না। আপনি একদম একদম এখান থেকে বেরোবেন না। আপনি যদি বেরোনো হাড়গুলো আমাদের দিয়ে তারপরে বেরিয়ে যাবেন, তা না হলে কিন্তু আপনাকে শেষ করে দেওয়া হবে। আপনি কিন্তু প্রাণ নিয়ে ফিরতে পারবেন না, কথাটা মাথায় রাখবেন। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি এগুলো কেন বলছেন? আর আপনার আপনার এগুলোতে কেন কোনো স্বার্থ আছে কিনা আপনি কেন বলছেন না বলুন তো? আর আপনার আপনার সন্তানকে তো বিজিত মেরে ফেলেছিল, তাই না? তখন এ কথা শুনে নন্দা বলতে থাকে, বিজিতকে আমি চিনি না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, বিজনই বিজিত, এটা আমি খুব ভালো করেই জানি। আর সেটা প্রমাণ আমি বের করে ফেলবো। তা আপনি আপনি চিন্তা করবেন না, শুধু আপনি আমাকে বলুন যে আপনার আপনার কিসের জন্য আপনি এতটা এতটা বিজনকে লুকাতে চাচ্ছেন? কেন কেন লুকাতে চাচ্ছেন? ও তো আপনাকেও ঠকিয়েছে, তাই না? আমার বোনকে ঠিক যেভাবে ঠকিয়েছে আপনাকেও ঠিক সেভাবে ঠকানো হয়েছে। তারপরেও কেন এভাবে বিজিতের জন্য অপেক্ষা করে আছেন? আমার বোনকে প্রাণে মেরে ফেলা হয়েছে আর আপনাকে জীবিত রাখা হয়েছে। আর আপনি আপনি কেন কেন ওর জন্য এতটা এতটা স্যাক্রিফাইস করছেন? আর আপনি আপনি যদি ওকে এতটাই ভালোবাসেন, ওর জন্য স্যাক্রিফাইসই করবেন, তবে কেন এই চিঠিটা লিখেছিলেন? তখন তখন নন্দা বলতে থাকে, আমি আমি কোনো চিঠি লিখিনি, এখনো সময় আছে। প্রাণ বাঁচাতে চাইলে একটু একটু কোঅপারেট করুন, এসব নিয়ে ঘাটাঘাটি করবেন না, নিজের প্রাণটা বাঁচিয়ে নিয়ে ফিরে চলে যান। শিবানী তো মরে গেছে, শিবানীর কেসটা নিয়ে নিজের প্রাণটা কেন কেন দিতে চাইছেন বলুন তো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, বোন যে আমি যে একজন দাদা প্রতিজ্ঞা করেছে তাকে তার বোনকে ন্যায় পাইয়ে দেবে। তখন নন্দা বলতে থাকে, আপনি বুঝতে পারছেন না, আপনাকে মেরে ফেলা হবে, আপনাকে এখানে মেরে ফেলবে, কারণ এখানে ঘরে ঘরে আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করা হয়। আপনারা যেটা পকেটে করে নিয়ে ঘুরেন আর সেটা এই গ্রামের বাচ্চারা সেটা নিয়ে খেলা করে। তখন তখন দেখা যায় বলে নন্দা চলে যায়। তখনই শিবপ্রসাদ দেখতে পায় যে বিজন বিজন শিবানীকে চাকু মারছে। এটা দেখে শিবপ্রসাদ চিৎকার করে ওঠে আর বলতে থাকে, শিবানী বোন, তোর কিচ্ছু হবে না, তোর দাদা আছে, তোকে বাঁচিয়ে নেবে। এরপরে দেখা যায় সবকিছু মিলিয়ে যায়, সবকিছু উধাও হয়ে যায়। শিবানী চিৎকার করতে থাকে আর শিবপ্রসাদ চারদিকে শিবানীকে খুঁজতে থাকে, কিন্তু কোনো দিকেই শিবানীকে খুঁজে পায় না। এটা দেখে শিবপ্রসাদ কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, সত্যি বোন, আমি জানি তোর আত্মাটা শান্তি পায়নি, তার কারণে তুই এভাবে এভাবে আমাকে আমাকে বলছিস, আমার থেকে তুই তুই ন্যায় চাইছিস। আমি তোকে ন্যায় দেবো। তোকে তোকে যারা এভাবে এভাবে কষ্ট দিয়ে মেরেছে তাদের একজন একজন করে আমি আমি ঠিক ওভাবে কষ্ট দিয়ে মারবো ওদেরকে। তিন মাথার মোড়ে একদম দাঁড়িয়ে রেখে শুট করে দেব। তুই একদম চিন্তা করিস না, তোর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করব আমি, তোর বিরুদ্ধে যে অন্যায়টা হয়েছে সে অন্যায় নিয়ে উঠে দাঁড়াবো আমি, তুই একদম চিন্তা করবি না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমাকে আমাকে এবার তোর তোর হাড়গুলো নিয়ে ল্যাবে যেতে হবে। সেখানে গিয়ে ওগুলো ওগুলো পরীক্ষা করিয়ে তোর কিনা জানার পরে তো ওগুলো ওগুলো বেনারসে গিয়ে গঙ্গায় সমর্পণ করতে হবে। সেগুলো দিলে তুই তুই নিজের আত্মাটা শান্তি করে নিতে পারবি, তোর আত্মাটা শান্তি পাবে। এদিকে দেখা যায় বিজন সেজে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। ঠিক তখনই সবটা দেখে ফেলে লাট্টু ও পিকু। এরপরে দেখা যায় মুখ খুলে ফেলে। এটা দেখে অবাক হয়ে যায় লাট্টু পিকু বলতে থাকে, কি ব্যাপার ভাই, দেখ, ওই ওই এই গ্রুপটা তো আমি যখন ওই যে আমাদের স্কুলে কম্পিটিশনে আমি নাম দিয়েছিলাম, তখন কিন্তু পা আমাকে এভাবে বুক দিয়ে সাজিয়ে দিয়েছিল, ঠিক সেভাবে এই বিজিত আঙ্কেলটা কেন সেজেছে, তুই কি কিছু জানিস? তখন পিকু বলতে থাকে, না রে ভাই, আমি এসব কিছু জানি না। তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, চুপ কর, যদি কোনোভাবে বিজিত আঙ্কেল জানতে পারে তবে আমাদের অনেক মারবে। এদিকে এদিকে দেখা যায় শিবপ্রসাদ এভিডেন্স গুলো নিয়ে বেরোতে থাকে। শিবানীর হাড়গোড় নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তখনই সামনের দিকে দেখে অনেক পুরো গ্রামবাসীরা যার যার মতো দা কাঠারি নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, তার মানে আমার কাছে যে খবরটা এসেছিল সে খবরটাই ঠিক। শিবানী যে নন্দা যে বলেছিল যে পুরো গ্রাম নাকি ঘেরাও করে ধরবে, আমাকে শহরে পৌঁছাতে দেবে না, তবে তবে তাই ঠিক, এরা এরা সবাই মিলে জোগাড় হয়েছে, সবাই মিলে সবাইকে বিজিত জোগাড় করেছে। এরপরে শিবপ্রসাদ সবার সামনে শিবানীর হাড়গুলো নিজের ব্যাগে রেখে দেয়, নিজের ব্যাগে রেখে সেখানে দাঁড়ায়। এরপরে বলতে থাকে, তোমরা তোমরা কি ভেবেছো আমাকে এখান থেকে বেরোতে দেবে না?
সেটা তোমরা কিছুতেই পারবে না। আমি চাইলে তোমাদের সবাইকে একটা একটা করে এখানে শুইয়ে দিতে পারি, সে ক্ষমতা আছে আমার, কিন্তু কিন্তু আমি চাচ্ছি না যে তোমাদের মারতে। সময় হোক, আমি তোমাদের সবাইকে বুঝে নেব। এই গ্রামটা পুরোটাই ক্রিমিনালদের আখড়া, তো এই আখড়া কি করে ভাঙতে হয় আমিও সেটা জানি। আমি জানি এখানে এখানে কি করতে হবে। এরপরে দেখা যায় হঠাৎ হঠাৎ অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। পরশুরাম দৌড়াচ্ছে, ঠিক তখনই দুটো গাড়ি এসে পরশুরামের সামনে দাঁড়ায়, আর গাড়ি থেকে অনেকগুলো লোকজন বেরিয়ে আসে। তখন পরশুরাম আরো অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এগুলো এগুলো সবকিছু সবাইকে বিদ্যুৎ পাঠিয়েছে আমাকে মারার জন্য, কিন্তু কিন্তু আমি মরে গেলেও আমার বোনের হাড়গুলো কিছুতেই বিদ্যুতের হাতে আমি পৌঁছাতে দেব না। আমার বোনের শান্তি কামনা আমাকে করতেই হবে। আমার বোনটা কতদিন হলো শান্তি পায় না, আমার বোনকে শান্তিতে তো ঘুমাতে দিতে হবে, তাই না? এরপরে দেখা যায় পরশুরাম তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। বৃষ্টির মধ্যে ফাইট করতে থাকলে তখন লোকগুলো পরশুরামকে দেখে অনেক ভয় পেয়ে যায়। পরশুরামও সবার সঙ্গে বেধড়ক মারামারি করতে থাকে। লোকগুলো সবাই গামছা বেঁধে আসায় পরশুরাম কারোর মুখ দেখতে পায় না। তখনই পরশুরাম বলতে থাকে, তোরা তোরা যদি সুপুরুষ হবি তবে তবে নিজেদের মুখ কেন ঢেকে রেখেছিস? তোরা তোরা এক একটা কাপুরুষ, তার কারণে মুখ এভাবে ঢেকে রেখেছিস। যদি যদি কাপুরুষ না হতে, সুপুরুষ হতে, তবে তবে মুখ ঢেকে রাখতে পারতি না। এরপরে দেখা যায় তারপরেও লোকগুলো শিবপ্রসাদের কোনো কথা না শুনে মুখ ঢাকা অবস্থায় শিবপ্রসাদের সঙ্গে ফাইট করতে শুরু করে। শিবপ্রসাদও ফাইট করতে থাকে আর বলতে থাকে, পরশুরাম, আমি হচ্ছি ষষ্ঠের অবতার পরশুরাম, আর আমি হচ্ছি কমন ম্যান পরশুরাম, আর ওই কমন ম্যান পরশুরামকে মারা এতটাও সহজ নয়। তোদের ক্ষমতা নেই। তোদের যে পাঠিয়েছে সে আমাকে খুব ভালো করেই জানে, ও আমার হাতে অনেক মার খেয়েছে। ঠিক তখনই বলরাম গাড়ি নিয়ে এসে বলতে থাকে, পরশুরাম উঠে আয়, তোকে তোকে শহরে পৌঁছাতে হবে। তোর কাছে আমাদের বোন শিবানীর হার আছে, সেগুলো সেগুলো বিসর্জন দিতে দিস না ভাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে আয়, তোকে উঠতেই হবে। ঠিক তখনই শিবপ্রসাদ সেখান থেকে দৌড়ে এসে গাড়িতে উঠে বসে, আর তখনই গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। আর গ্রামবাসী সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। পরশুরামকে না ধরতে পেরে নিজেরাই আফসোস করে আর মনে মনে বলতে থাকে, ওকে ওকে আমাদের ধরতে পারলাম না, এখন আমরা বিজনলালকে কি প্রশ্নের উত্তর দেব? ঠিক তখনই দেখা যায় বিদ্যুতের বন্ধু ফোন করে বলতে থাকে, বিজন, পাখি উড়িয়ে গেছে, পাখি পাখি উড়াল দিয়েছে, ধরতে পারিনি, অনেক অনেক চেষ্টা করেছি। শেষ মুহূর্তে বলরাম বলে লোকটা আছে না, ও একটা গাড়ি নিয়ে এসে গাড়িতে করে তুলে নিয়ে চলে গেছে। এখন কি করব? এদিকে দেখা যায় বিদ্যুৎ সেখান থেকে বেরিয়ে গেলে লাট্টু ও পিকু সেই গোপটা নিয়ে আসে, আর সেই গোপটা নিয়ে এসে লাট্টু লাট্টু বলতে থাকে, এই দি ভাই, এই গোপটা দিয়ে বিদ্যুৎ আঙ্কেল কি করছিল রে? এই গোপটা কিসের? তখন দেখা যায় পিকু বলতে থাকে, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে বিদ্যুৎ আঙ্কেল কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত আছে, তার কারণে এই গোপটা ব্যবহার করেছে। আমাদের আমাদের এক্ষুনি এক্ষুনি মাম্মিকে জানাতে হবে। তখন লাট্টু বলতে থাকে, না রে দিভাই, মাম্মিকে নয়, তুই পাকে ফোন কর, পাকে জানাতে হবে, পাকে জানিয়ে দিতে হবে। এদিকে দেখা যায় বলরাম বলতে থাকে, স্যার, আমরা আমরা কোনো মতো প্রাণ নিয়ে ফিরে এসেছি। ওখানে ওখানে পুরোটাই ক্রিমিনালের আখড়া, পুরো পুরো গ্রামটাই শুধু ক্রিমিনালে ভরা, কিন্তু কিন্তু সবাই যেভাবে আমাদের ঘেরাও করে ধরেছিল, মনে হলো আমরা হয়তো আর বেঁচে ফিরতে পারবো না। কিন্তু পরশুরাম তো আটকায় পড়ে গিয়েছিল। শেষ মুহূর্তে যদি আমি গাড়ি নিয়ে না যেতাম, তবে হয়তো আজকে আমাদের আমাদের লাশ আসতো। তখন এ কথা শুনে দেখা যায় স্যার বলতে থাকে, পরশুরাম, কিছু কি পেলে? তখন পরশুরাম বলতে থাকে, স্যার, এই হাড়গুলো আমাদের ফরেনসিকে পাঠাতে হবে, আর আগের হাড়গুলো পাল্টে দেওয়া হয়েছিল। আর ওই থানার যে ওসিটাকে বেশ সন্দেহ হচ্ছে। ওসিটা অনেক অনেক সন্দেহজনক, আর ও টাকা খেয়ে একদম ভরে আছে। ও সবসময় শুধু বিজনের গুণগানই করে, সবসময় বিজনের কথা মতোই চলে। ওই গ্রামটা পুরোটাই ক্রিমিনালদের সাহায্য করে ওই অফিসার। ওর জন্য কেউ কাউকে কিছু বলতে পারে না। ছোট ছোট বাচ্চারাও রিভলভার চালাতে জানে। ওই গ্রামে এমন কোনো লোক নেই, এমন কোনো বাচ্চা নেই যে যারা কিনা নিজেরা নিজেরা অস্ত্র পাচার করতে জানে না। ওই গ্রামের প্রত্যেকটা মানুষ ও প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মহিলা, সবাই অস্ত্র পাচার করতে জানে। এ কথা শুনে অবাক হয়ে যায় স্যার। এরপরে পরশুরাম দেখা যায় নিজের ব্যাগ থেকে শিবানীর হাড়গুলো বের করে আর কাঁদতে থাকে। তখন দেখা যায় শিবপ্রসাদের চোখে জল দেখে স্যার বলতে থাকে, পরশুরাম, তোমার চোখে জল মানায় না, তুমি কাঁদছো কেন? আমাদের কাঁদলে হয় না। আমাদের চোখের চোখের জলটা কেউ দেখে না, আমাদের চোখের জলটা
কিছুতেই আসতে দেওয়া উচিত নয়। তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে, শিবপ্রসাদ এভাবে ভেঙে পড়লে কি করে হবে বল, সত্যি তো আমাদের চোখে জলটা মানায় না। তখন স্যার বলতে থাকে, জল মুছে ফেলো পরশুরাম, জল মুছে ফেলো। তুমি তুমি ওই জল হাতে নিয়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে তোমার বোনকে যারা এভাবে এভাবে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককে তুমি শাস্তি দেবে, তাদের তাদের প্রত্যেককে তুমি তুমি এমন শাস্তি দেবে তারা যেন কখনো না ভুলে যে পরশুরাম কি জিনিস, পরশুরাম কে, এটা এটা মাথায় রাখবে। তখন তখন পরশুরাম বলতে থাকে, স্যার জানেন আমার বোনটাকে আমি অনেক ভালোবাসতাম, সেই কবে কবে দেখেছি, কবে শেষ দেখা দেখেছি, এরপরে আর বোনটার সঙ্গে দেখা হয়নি। ওকে আমি অনেক বলেছিলাম তুই কি কারোর সঙ্গে তুই সম্পর্ক করিস, কেউ কি তোকে পছন্দ করে, কখনো বলেনি। যদি বলতো তবে হয়তো বা আজকে এই দিনটা দেখতে হতো না। আমরা আমরা সবকিছু খোঁজ খবর নিয়ে তারপরেই ওকে বিয়ে দিতাম। ও যখন বললো সবটা জানাজানি হয়ে গেল, তখনই বাবা অনেক একঘরে মানুষ, বাবা কি করলো, ওর বিয়ে ঠিক করলো। আর সেই বিয়ের রাতে ও পালিয়ে গেল। এরপর থেকে ওর সঙ্গে আর যোগাযোগ হয়নি, ওর সঙ্গে আর দেখা হয়নি। ওর শোকে আমার বাবাটাও চলে গেল, আমার বাবা আমাকে একা করে দিয়ে চলে গেল। আগেই তো আগেই তো মা আমাকে একা করে চলে গিয়েছিল, শেষে শেষে বোন বাবা সবাই চলে গেল, আমি হয়ে গেলাম একা। এরপরে এরপরে দেখা যায় আমি আমি পেটের দায়ে কলকাতায় এসে কাজ করতাম, পাশাপাশি পড়াশোনা করতাম। এই সবকিছু শুনে অবাক হয়ে যায় মহিতোষ বাবু বলতে থাকে, আমি বুঝতে পারছি পরশুরাম, তোমার কষ্টগুলো আমি বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো, এখন তো এসব ভেবে লাভ নেই। এখন এখন একটাই প্রতিজ্ঞা করতে হবে, তোমার বোনকে যারা এভাবে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে শাস্তি দিতে। তোমাকে তো এখন এখন ওদেরকে শাস্তি দিতে হবে, তাই না? তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি ওদের শাস্তি দেব। আমি শুধু ওই ফরেনসিক রিপোর্টটা পেয়ে নিই, তারপরে তারপরে ওই বিদিককে আমি তিন মাথার মোড়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে একদম শুট করে দেব। ওকে আমি একদম ছাড়বো না। ও অনেক অনেকবার বেড়েছে। আমি ওই কুসুমপুর গ্রামটা একদম শ্মশানে পরিণত করে দেব। ওই গ্রামের প্রত্যেকটা লোক এক একটা ক্রিমিনাল, বড় বড় ক্রিমিনাল, ওদের সঙ্গে সবসময় অস্ত্র থাকে। এদিকে এদিকে লাট্টু ও পিকু প্ল্যান করে পরশুরামকে ফোন করে আর বলতে থাকে, পা আমরা একটা জিনিস পেয়েছি, সেটা সেটা বলার জন্যই তোমাকে ফোন করেছি। এ কথা শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়। শিবপ্রসাদ বলতে থাকে, কি জিনিস পেয়েছো পা? তখনই লাট্টু বলতে থাকে, আসলে আমরা একটা গোপ পেয়েছি। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, তার মানে কে পড়েছিল, কোথায় পেয়েছো এই গোপটা? তখনই ওপাশ থেকে লাট্টু বলতে থাকে, এই গোপটা বিজিত আঙ্কেল পড়েছিল আর দিভাই পেয়েছে। এ কথা শুনে স্যার সহ সবাই অবাক হয়ে যায়। মহিতোষ বাবু বলতে থাকে, কি বলছো এসব, তোমার মেয়ের থেকে শোনো। এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, হ্যাঁ পা, বিজিত আঙ্কেল এই গোপটা পড়েছিল। বিজিত আঙ্কেলকে আমরা পড়তে দেখেছিলাম। যখন যখন কথা শেষ হয়ে গেল, বিজিত আঙ্কেল সঙ্গে সঙ্গে গোপটা খুলে ফেললো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, পিকু গোপটার ছবি তুলে আমাকে দিতে পারবে? তখন পিকু বলতে থাকে, হ্যাঁ পা, আমি অবশ্যই পারবো, তুমি চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি এক্ষুনি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বসে বসে ভাবছে, সত্যি সত্যি যদি বিজেপি বিজন হয় তবে আমি কিছুতেই ওকে ছাড়বো না, ওকে আমি অবশ্যই শাস্তি দেব। ওর জন্য আমার বোন ভালোবেসে ঘর ছেড়েছিল, আর ও আমার বোনকে এভাবে মেরেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে এমন শিক্ষা দেব ও আর কখনো অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। তখন এ কথা শুনে স্যার বলতে থাকে, শিবপ্রসাদ এবার এবার কি করবে? এবার কিন্তু পরশুরামকে কিছুতেই আমরা ছাড়তে পারবো না। আমরা আমরা পরশুরামকে একা ছাড়লে পরশুরামকে কোন পাশ থেকে শত্রুপক্ষ আক্রমণ করবে আমরা জানি না। তখনই পরশুরাম বলতে থাকে, স্যার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে এদিকে দেখা যায় তটিনীর ডিপার্টমেন্টে এলে তটিনীর স্যার বলতে থাকে, ম্যাম, কোনোভাবে আমরা কোনো এভিডেন্স পাচ্ছি না। যেটুকু এভিডেন্স পেয়েছি সেটা হচ্ছে ওই ওই আয়াত থেকে পাওয়া এভিডেন্স হিসেবে দেখা যাচ্ছে উনি শুধু খাবারগুলো চেঞ্জ করে ওখানে ওই বিশুদ্ধ জিনিসগুলো রেখেছিল, এইটুকুই। এর বাইরে তো আর কোনো ইনফরমেশন পাচ্ছি না। কে এসবের মাথায় বসে আছে, কে এসব করিয়েছে, কিছুই তো জানতে পারছি না। এদিকে দেখা যায় সেই রেজিস্ট্রার ম্যামকে নিয়ে আসে বলরাম। আর তখনই শিবপ্রসাদ শিবানীর ছবি দেখিয়ে বলতে থাকে, দেখুন তো এই মেয়েটাকে চেনেন কিনা? তখন এই কথা শুনে মহিলাটি অবাক হয়ে যায়। মহিলাটি বলতে থাকে, হ্যাঁ, এ তো শিবানী। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওর কার সঙ্গে বিয়ে হয়েছিল বলুন তো, ওর কার সঙ্গে বিয়ে হয়েছিল, নামটা কি জানেন? তখনই দেখা যায় মহিলাটি নাম বলতে যাবে, ঠিক তখনই দেখা যায় আড়াল থেকে বিজিতের পাঠানো লোক মেয়েটিকে মারার চেষ্টা করে।